কাকা, আরে ও কাকা, এই দোকানটা কি তোমার? তা আমার দোকান হবে না তো কার দোকান হবে? এই দোকানে তো আমি ছাড়া কেউই নেই। না কাকা, আসলে আমরা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম, সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করছি যে এটা তোমার দোকান কিনা। হ্যাঁ, তা বলো কি জিজ্ঞাসা করবে? আসলে কাকা, আমরা এই গ্রামে অনেকক্ষণ এসেছি, এসে আমরা চারপাশ ঘুরে দেখছি কিন্তু কোথাও হোটেল খুঁজে পাচ্ছি না। আপনি যদি আমাদেরকে একটা হোটেলের সন্ধান দেন তাহলে খুব ভালো হয়। ও এই ব্যাপার, তা আগে বলবে তো যে তোমরা হোটেল খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, তোমাদের হোটেলের প্রয়োজন, তাহলে তো আমি তোমাদেরকে এভাবে রাগটা দেখাতাম না। সে ঠিক আছে, সে কোনো ব্যাপার নয়। তা তুমি বলতে পারবে কোন দিকে গেলে আমরা হোটেলটা পাবো? এই তো সোজা রাস্তা ধরে পূবের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা গেলেই একটা হোটেল তুমি দেখতে পাবে। আর এই গ্রামেতে শুধু একটাই হোটেল আছে থাকবার মতো। যাও, ওখানে গেলেই তোমরা থাকতে পারবে। ধন্যবাদ কাকা, তুমি যদি না থাকতে হয়তো আমাদের হোটেল খুঁজতে খুঁজতেই আজকে দিনটা চলে যেত। ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা আমার কর্তব্য। তোমরা বাইরে থেকে এসেছো, এই গ্রামে তোমাদের কেউ জানা না থাকতেই পারে। আরে আমার তো সেটা বলে দেওয়া কর্তব্য। তা তোমরা কি এই গ্রামেতে শ্রাবণের মেলা দেখতে এসেছো? হ্যাঁ কাকা, তুমি ঠিকই ধরেছ, আমরা এই প্রথম শ্রাবণের মেলা দেখতে এলাম। আমি তোমাদেরকে দেখেই বুঝতে পেরে গেছি যে তোমরা শ্রাবণের মেলা দেখতে এসেছো। ঠিক আছে, তোমরা এখন যাও, গিয়ে হোটেল নিয়ে তোমরা বিশ্রাম নাও, বিশ্রাম নিয়ে যাও। ঠিক আছে কাকা, আমরা এখন আসছি। আর তোমার দোকানে আমি আবার আসবো পরে চা খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাদের জন্য দোকান আমার চিরকালের মতো খোলা থাকবে। যখন আসবে খেয়ে যাবে, ঠিক আছে? আরে গিন্নি, আরে ও গিন্নি, শ্রাবণের মেলা শুরু হতে তো আর বেশি দিন নেই। এবার আমাদের সমস্ত ঘর গুছিয়ে ফেলতে হবে, নইলে লোকজনেরা চলে আসবে এবার, তখন আর ঘর গোছানোর সময় পাবো না। সে কি, তুমি এত চিন্তা করো না, আমি আগে থেকেই সমস্ত ঘর গুছিয়ে রেখেছি। এই যে, এই না হলে আমার গিন্নি, আমি না বলাতেই সমস্ত কাজ নিজে থেকে করেছে। হ্যাঁ, এরকম গিন্নি কতজনই বা পায় বলো তো? ধুর, তুমি যে কি বলো না। তা গিন্নি, কত বছর তো আমাদের হোটেলের ভাড়া 500 টাকা করে প্রতিদিন রেখেছিলাম, এবারে কত করে রাখা যায় বলো তো? আমি ওইসব ব্যাপারে কি বুঝি বলো তো? তুমিই তো প্রতি বছর হোটেলের দাম নির্ধারণ করো, এবছরও তুমি করো, আমি এসবে মাথা দেব না। গত বছর আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছিল, আশা করছি এবছরও প্রচুর ভিড় হবে। আর আমাদের গ্রামে শুধুমাত্র আমরাই হোটেল চালাই, এবছর একটু চড়া দামে হোটেল ভাড়া দেব। তা তুমি চড়া দামে হোটেল ভাড়া দেবে বলছো, তোমার হোটেলে কেউ আসবে? আসবে না মানে? আলবাত আসবে, না এসে যাবে কোথায়? এই গ্রামে শুধু আমারই হোটেল আছে, সবাইকেই এই হোটেলে আসতে হবে। তবে তুমি যে এরকম লোক ঠকিয়ে বড়লোক হওয়ার চেষ্টা করছো, উপরওয়ালা কিন্তু সব দেখছেন, একদিন কিন্তু এর ঠিক যোগ্য জবাব দেবেন উনি। এই যে, তুমি যে কুসংস্কারগুলোকে কেন বিশ্বাস করো কে জানে। ওসব তুমি বাদ দাও তো। এবারে আমি ভাবছি গতবারের তুলনায় একটু বেশি দাম রাখবো, প্রতিদিন 600 টাকা করে প্রত্যেকটা ঘরের ভাড়া রাখবো। তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই রাখবে, আমি এখানে কোনো কথাই বলবো না। কি হয়েছে গো তোমার? তুমি এইরকম ভাবে মন মরা হয়ে বসে আছো কেন? কি আবার হবে গো গিন্নি, এমনি বসে আছি, কিচ্ছু হয়নি আমার। তুমি বললেই কি আমি বিশ্বাস করে নেব? গত 5 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, এটুকু তো আমি বুঝতে পারবোই। কি হয়েছে আমাকে খুলে বলো। আসলে গিন্নি, তুমি তো জানোই যে আমাদের নদীর ধারের জমিতে এবারে বাদাম এবং তিল চাষ করা হয়েছিল। হ্যাঁ হয়েছিল তো, তাতে কি হয়েছে? কেন তুমি দেখতে পাচ্ছ না? গত 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি পড়ে যাচ্ছে, একবারও থামেনি। আমাদের ওই বাদাম আর তিলগুলো ভালো থাকবে? সব মনে হয় পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। ও, সেই জন্যই তুমি এরকম মনমরা হয়ে বসে আছো? হ্যাঁ গো গিন্নি, আমি ভেবেছিলাম এবারে বেশি পরিমাণে লাভ করব, কিন্তু তার জায়গায় উল্টে আমাদের লস হয়ে গেল। এবারে ভেবেছিলাম তোমাকে শ্রাবণের মেলাতে নিয়ে যাব, একটা কাপড় কিনে দেব, কিন্তু সে স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। তাতে কি হয়েছে? উপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন। এবারে তুমি আমাকে দিতে পারোনি, তাতে কি হয়েছে? গত বছর দেখবে উপরওয়ালা ঠিক চাইলে আমাদের ঠিকই দেবে।
হ্যাঁ গিন্নি, সেটা তো মানছি যে ওপরওয়ালা চাইলে নিশ্চয়ই আমাদেরকে দেবে, কিন্তু এবারে যে আমাদের এত টাকা ক্ষতি হয়ে গেল সেটার কি হবে? আরে তুমি কি জমিতে গিয়েছিলে যে তুমি বলছো তোমার সব ফসল নষ্ট হয়ে গেছে? যাইনি, তবে অনুমান করছি যে আমার সমস্ত ফসল জলের তলাতেই থাকবে। তা তুমি যখন মাঠেতে গিয়ে দেখোইনি নিজের চোখে, তাহলে অনুমান করে কি লাভ? তুমি বরং একবার গিয়ে দেখে এসো মাঠের কি অবস্থা। তুমি ঠিকই বলেছ, আমি বরং একবার গিয়ে দেখেই আসি নিজের চোখে মাঠের কি অবস্থা। ঠিক আছে গিন্নি, আমি চললাম, আর তুমি বাড়িতে থাকো। হ্যাঁ, গিন্নি, এবারটা কি হলো বলো তো? গত বছর আজকে থেকেই তো আমাদের হোটেলে লোক আসতে শুরু করে দিয়েছিল, কিন্তু এবছর তো দেখছি লোক আসবার কোনো নামগন্ধই নাই। হ্যাঁ গো, আমিও তো সেটাই দেখছি, একটা খরিদ্দারও এলো না আমাদের হোটেলে। দাদা, ও দাদা, কেউ আছেন? আমরা এই হোটেলে কিছুদিনের জন্য থাকতে এসেছি। কেউ আছেন? তাহলে একটু বেরিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি, তোমরা এসো এসো, ওপরে উঠে এসো, বাইরে থেকো না, প্রচুর বৃষ্টি পড়ছে তো। আরে হোটেলের মধ্যে উঠে এসো। দাদা, এখানে ঘর পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঘর পাওয়া যাবে, কেন যাবে না? আর তোমরাই তো এই শ্রাবণের মেলার আমাদের হোটেলের প্রথম খরিদ্দার। ও, আমরাই প্রথম? তাহলে তো কোনো চাপই নেই, তাহলে তো নিঃসন্দেহে ঘর পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তা তোমাদের কিরকম ঘর লাগবে? আমাদের একটা সাধারণ ঘর দিলেই হবে। তা এখন ঘরের কিরকম ভাড়া যাচ্ছে? দেখো, আমাদের এখানে তো শুধু এই শ্রাবণের সময়তেই ঘর ভাড়া দেওয়া হয়, সেই জন্য একটু বেশি দামি ঘর দেওয়া হয়। আর প্রত্যেক দিন 600 টাকা করে। কি 600 টাকা করে? মানে গত বছরই তো আমরা এসেছিলাম 500 টাকা করে ছিল, আর এবারে একেবারে 100 টাকা বাড়িয়ে দিলেন। তা কি করব বলো, সব জিনিসেরই দাম বাড়ছে, তাহলে আমরা কেন আর দাম কমিয়ে রাখবো? আরে আমরাও সেই জন্যই বাড়িয়ে দিয়েছি। আরে আপনারা দাম বাড়িয়েছেন, আমরা কোনো রকম দাম বাড়াতে পারবো না। আমরা 500 টাকাই দেব, আর 1 টাকাও বেশি দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন দিতে পারবে না তাহলে তোমাদেরকে এই হোটেলে থাকতে হবে না, তোমরা বেরিয়ে যাও। কি গো, তুমি এরকম ঝামেলা করছো কেন? এই গ্রামেতে তো শুধু একটাই হোটেল আছে, তাও আবার এনাদের হোটেল। তা নিয়ে নাও না, 100 টাকা বেশি চেয়েছে তো কি হবে? ঠিক আছে, চলুন আমার সাথে চলুন, আমি আপনাকে ঘরটা দেখিয়ে দিয়ে আসি। এই ধর তো, এই কাদার মধ্যে তোরা খেলা করছিস? হ্যাঁ, তোদের মায়ের কাছে আমি নিয়ে যাচ্ছি, চল। এই ধর তো বেড়াতে, ধর। এই ছেড়ে দে রোহন, ওদেরকে বলে আর লাভ নেই। আমি অনেকবারই বারণ করেছি, তার সত্ত্বেও ওরা জমিতেই খেলা করছে। আর কেনই বা করবে না? এই বর্ষার দিনে আমরাও তো করতাম ছোটবেলাতে, তাই না? হ্যাঁ কাকা, সেটা তো তুমি একদম ঠিকই বলেছ, কিন্তু যত বড় হচ্ছি তত যেন মাথার মধ্যে চাপটা বেশি পড়ছে। এই তো সবে শুরু খ্যাপা, এরপরে দেখ আরো কি হতে চলেছে। হ্যাঁ, তবে আমি বাড়ি থেকে যেটা ভেবে এসেছিলাম সেটাই হয়েছে আমার সাথে গো। কেন রে, কি হয়েছে তোর সাথে আবার? আমি ভেবেছিলাম যে আমার সমস্ত তিল এবং বাদাম সবকিছুই জলের তলায় চলে যাবে, আর ঠিক সেটাই হয়েছে। দেখলি তো, তোকে আমি প্রথমেই বলেছিলাম যে তিল আর বাদাম সমস্ত কিছু তুলে ফেল, নইলে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু তুই আমার কথা শুনলি না, এখন তুই বোঝ ঠেলা। কিন্তু আমার তো তখনও ফসলগুলো ঠিকভাবে হয়নি, তা আমি তুলতাম কি করে? ফসলগুলো ঠিকভাবে হয়নি তো কি হয়েছে? তুই তার ন্যায্য দামটা তো পেতিস বিক্রি করে। হ্যাঁ কাকা, এটা তো তুমি একদম ঠিক কথাই বলেছ। তখন যদি আমি তোমার কথা শুনে সমস্ত কিছু তুলে ফেলতাম, তাহলে আমাকে আর এই দিনটা দেখতে হতো না আজকে। তবে ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, বুঝলি? তুই চিন্তা করিস না, ওপরওয়ালা তো আছেন, উনি সব কিছু ঠিক করে দেবেন। তুই এখন আর কান্নাকাটি করিস না, তুই বাড়ির দিকে যা। কি হলো গো তোমার? তুমি কিছুক্ষণ আগে এলে আর এসে শুয়ে পড়লে কেন? কি হয়েছে গো? কি গো, ওঠো না, বলো না আমাকে কি হয়েছে। কি আর বলবো বলো তোমাকে গিন্নি, তুমি তো সবই জানো যে আমার কি অবস্থা এখন হয়েছে। তো তুমি বেলায় যে মাঠে গিয়েছিলে, সেখানে গিয়ে তুমি কি দেখলে?
সমস্ত কিছু জলের তলায় চলে গেছে নাকি জলের তলায় যায়নি? আর আমাদের জমিটা খুবই সামান্য বৃষ্টি পড়লেই জমিতে জল জমে যায়। তুমি কি করে ভাবলে যে টানা 1 সপ্তাহের বৃষ্টিতে আমাদের জমিতে জল জমবে না? তাহলে এবার আমাদের কি হবে? সেটাই তো বুঝতে পারছি না গিন্নি। আমি কত কষ্ট করে আমি একটু একটু করে আমার 1 বিঘে জমিটায় নিজের হাতে বাদাম এবং তিল বসিয়েছিলাম, সমস্ত কিছু নিমেষের মধ্যেই শেষ হয়ে গেল। তুমি এইভাবে বলো না, এভাবে বলে আমার খুব কষ্ট হয়। কষ্ট তো আমার এখন হচ্ছে গিন্নি আমার জমির কথা ভাবলে। আমি যদি হরিহর কাকার কথা শুনতাম তাহলে হয়তো আমাকে এই দিনটা আজকে দেখতে হতো না। শুধুমাত্র আমার নিজের দোষের জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হয়েছে। তাই এইভাবে বসে থেকে তো কোনো লাভ হবে না, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু কখন আমরা কি বা করব? এখন বর্ষার দিন, এখন আমাকে কেই বা কাজ দেবে? এখন কোথা থেকে টাকাই আসবে তার কোনা? আর কোথা থেকে আমি তোমাকে খাওয়াবো? আমি কিচ্ছু জানি না। হে ওপরওয়ালা, তুমি আমাদেরকে দেখো, দেখো ওপরওয়ালা, তুমি আমাদেরকে দেখো। তুমি কিন্তু একদম ঠিক কাজ করছো না মানুষদেরকে ঠকিয়ে। ওইভাবে অত টাকা বাড়ি ভাড়া নেওয়া তোমার উচিত হয়নি। কি ঠিক করছি আর কি ভুল করছি আমি ভালোভাবেই জানি। তুমি এ ব্যাপারে অত নাক গলাতে আসবে না। তুমি মনে রেখো, তুমি মানুষকে ঠকাতে পারো, কিন্তু উপরওয়ালা কিন্তু সব দেখছে। উপরওয়ালা যেদিন তোমাকে একদিন শাস্তি দেবে না, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি এত বকো না তো, আমি বুঝে নেব। তবে আজকের মতো যদি রোজের একটা করে এরকম খরিদ্দার পাই তাহলে আমাকে আর ফিরে তাকাতে হবে না। আমি দুদিনেই বড়লোক হয়ে যাব। তুমি এখন দুদিনেই বড়লোক হয়ে যাবে, তবে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি কি আমায় দেবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন দেব না? আমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র গিন্নি। আমি আমার গিন্নিকে দেব না তো কার গিন্নিকে দেবো বলো তো? বলো বলো, তোমার কি চাই বলো। আমার অনেক দিনের ইচ্ছা, আমার কাছে একটা মুক্তোর মালা থাকবে, আমায় দেবে? ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না। এই শ্রাবণের মেলাটা যেতে দাও। শ্রাবণের মেলাটা শেষ হলেই আমি তোমার জন্য স্বর্ণের দোকান থেকে একটা মুক্তোর মালা এনে দেব। সত্যি তুমি এনে দেবে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ গো গিন্নি, আমি তোমাকে এনে দেবো। আমার প্রচুর খিদে পেয়ে গেছে বুঝলে, এবার কিছু একটা রান্না করতে যাও তো। ঠিক আছে, তুমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, আমি খাবার তৈরি হলেই তোমাকে ডাক দেব, তুমি চলে এসো। কি গো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আমার রান্না হয়ে গেছে। এই তো গিন্নি, আমি চলে এসেছি। এবার দাও, তাড়াতাড়ি খেতে দাও। খিদের জ্বালায় পেটে একেবারে ছুঁচো ডন দিচ্ছে। ওই তো গো স্বামী, তোমার খাবার রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। হ্যাঁ গিন্নি, দাও দাও, তাড়াতাড়ি দাও। তা কি গো, তুমি কিছু ভাবলে এবার কি করবে? না গো, আমি তো সেরকম কিছু ভাবিনি, আর আমার মাথাতে কিছু বুদ্ধিও আসছে না এখন যে কি করা যায়। তবে কিছু একটা করতেই হবে। এভাবে তো আর বসে থাকলে কেউ আমাদের খেতে দিয়ে যাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তবে তবে তুমি কিছু মনে না করলে তাহলে বলবো। হ্যাঁ তুমি বলো না, কি বলবে? কি বুদ্ধি পেয়েছো তুমি, বলো আমাকে। দেখো, আমাদের এই গ্রামেতে আর 1 সপ্তাহ পর শ্রাবণের মেলা। হ্যাঁ, শ্রাবণের মেলা তো 1 সপ্তাহ, তাতে কি হয়েছে? এই শ্রাবণের মেলাতে আমরা আমাদের বাড়িটা ভাড়া দেব এবং খুব ন্যায্য মূল্যে। আশা করছি কেউ না কেউ এই হোটেলে আসবে। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু তুমি মন্দ দাওনি। তবে একটা সমস্যা আছে, আমাদের তো একটাই ঘর, একজনকে থাকতে দিয়ে আমাদের সেরকম লাভ হবে না। আমাদের আরো অন্য কিছু একটা ভাবতে হবে। আমার মাথায় তো আর কিছু বুদ্ধি আসছে না, এবার তুমি ভেবে দেখো যদি তোমার মাথায় কিছু বুদ্ধি আসে। আমার মাথায় বুদ্ধি এসেছে। আমি বরং কালকে হরিহর কাকার বাড়িতে যাব, আর হরিহরদের একটা বাঁশের বাগান আছে, সেখান থেকে বাঁশ এনে আমরা একটা বাঁশের হোটেল তৈরি করব, আর সেখানেই আমরা মানুষদেরকে হোটেল ভাড়া দেব। বাহ, বুদ্ধিটা তো একদম সুপার। তাহলে তুমি আর বেশি দেরি করো না, আর তো 1 সপ্তাহ হয় দেরি। তুমি কাল থেকেই হরিহর কাকাকে বলে কাজে লেগে পড়ো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আর গিন্নি, আমি এবার বিশ্রাম করতে যাচ্ছি। হ্যাঁ। হরিহর কাকা, ও
ও হরিহর কাকা, তুমি বাড়িতে আছো? তোমার সাথে একটু দরকারি কথা ছিল। কি হয়েছে রে রোহন, তুই এই সাত সকালবেলায় আমাদের বাড়িতে কি করতে এসেছিস? তোমার সাথে খুবই দরকারি কথা ছিল, সেই জন্যই তো তোমার বাড়িতে এসে এত সাত সকালে ছুটে এলাম। কি দরকার সেটা তো বল। আসলে হরিহর কাকা, তোমার ওই যে বাঁশ বাগানটা আছে, সেখান থেকে কিছুটা পরিমাণে বাঁশ কেটে নিয়ে যাব। আমাদের বাঁশের খুব প্রয়োজন। সে ঠিক আছে, তোরা বাঁশ নিয়ে যা, তবে কিসের জন্য বাঁশ নিয়ে যাচ্ছিস সেটা তো জানতে পারি? আসলে হরিহর কাকা, তুমি তো দেখলে আমার সমস্ত ফসল জলের তলায় নষ্ট হয়ে গেল। তাই আমি ভাবছি বাঁশ দিয়ে একটা হোটেল তৈরি করব। আর এই হোটেল তৈরি করে শ্রাবণের মেলাতে আমরা ভাড়া দেব। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি। আমাদের এই গ্রামেতে শুধু শুভেন্দুরই হোটেল আছে, আর সে নিজের ইচ্ছে মতো দাম বাড়ায়। তুই এই হোটেলটা খোল, খুব কাজ দেবে, আর মানুষদেরও খুব সাহায্য হবে। তবে একটা কথা বলবো তোকে, কিছু মনে করবি না তো? এক কাকা, বলো না, কি বলবে? তুই তো জানিস যে এই সময়ে চাষবাস করাটা কত কষ্টের। তুই যদি কিছু না মনে করিস, তাহলে এই হোটেলের সঙ্গে আমিও যুক্ত থাকি যদি, তাহলে কি কোনো অসুবিধা হবে? না না, অসুবিধে আবার কি? তুমি শুধু আমাদের সাথে একটু কাজ করবে, আর মাঝে মাঝে তোমাকে টাকা দিয়ে দেব আমরা, ব্যাস। বাহ, তাহলে তো আর কোনো কথা নেই। চল, আমরা আজকে থেকেই কাজে লেগে পড়ি। আর তো বেশি দিন হাতে নেই সময়। হ্যাঁ কাকা, চলো চলো, আমরা দুজনে মিলে হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি বাঁশের তৈরি হোটেলটা করে ফেলি। ওই ধরো তো, ওই বাচ্চা ছেলেগুলোকে ধরো তো। এই বর্ষার দিনে নদীর কাছে মাছ ধরতে এসেছে। ওদেরকে ধরে ওদের মায়ের কাছে নিয়ে যাব, গিয়ে এদের নামে নালিশ করব। ওরে রোহন, তুই ওদেরকে ধরতে পারবি নি। ওরা ঠিক ছুটে পালাবে। হ্যাঁ, ওদের দিকে অত খেয়াল না দিয়ে চল, আমরা আমাদের নিজের কাজটা শুরু করে দিই। হ্যাঁ কাকা, তুমি ঠিকই বলেছ। চলো, আমরা দুজনে মিলে হাতে হাত লাগিয়ে তাড়াতাড়ি যতটা পারা যায় হোটেলটা তৈরি করে ফেলি। রোহন, বুঝলি, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। জমির মাঝখানে নদীর ধারে খুবই সুন্দর একটি জায়গা। যে থাকবে তার খুবই ভালো লাগবে। হ্যাঁ গো কাকা, সেই জন্যই তো আমি এই জায়গাটা পছন্দ করলাম হোটেল বানানোর জন্য। আরে একই দেখছি আমি, ভাইপো আর কাকা মিলে যে কি বাঁশ দিয়ে কি করছো? কেন দেখতে পাচ্ছ না আমরা বাঁশ দিয়ে হোটেল তৈরি করছি? আরে বাঁশ দিয়ে তৈরি করবে আবার হোটেল? যখন দেখবি বাঁশ উল্টে পড়ে গেছে তখন বুঝতে পারবি যে কত ধানে কত চাল। আমাদের বাঁশের ঘর উল্টে যাবে যাক, তবে আমরা তো তোমার মতো নই যে গ্রামে একটা হোটেল আছে বলে নিজের ইচ্ছে মতো ভাড়া দাম রেখে দেব। আমার হোটেল আমি আমার মতো করে ভাড়া দেব, তোরা কে রে? না না, আমরা আবার কে? আমরা তো শুধুমাত্র মানুষ একটা, আর তুমি হচ্ছে একটা দানব। দানব যেমন, তাকে যতই খেতে দাও আর তার পেট কখনো ভরে না, তুমি ঠিক সেই তেমন, যতই টাকা দাও তোমার পকেট আর ভরবে না। এইটা তুই একদম ঠিক কথা বলেছিস রোহন। আমি তোমাদের সবাইকে দেখে নেব, আমি ছাড়বো না কাউকে। কি হয়েছে গো? তুমি রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারে রোহনদের জমির কাছে আমাকে নিয়ে এসেছো কেন? আর এটা বাঁশ দিয়ে কি তৈরি করা? বলছি গিন্নি, তোমাকে সব বলছি। হ্যাঁ গো, যা বলার তাড়াতাড়ি বলো। আমার ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে যেতে হবে। গিন্নি, তুমি জানো আজকে আমাকে রোহন কি বলেছে? কি বলেছে গো তোমাকে? রোহন বলেছে নাকি আমি খুব খারাপ লোক, গ্রামে একটা হোটেল থাকবার জন্য আমি নাকি আমার নিজের ইচ্ছে মতো হোটেল ভাড়া দিচ্ছি। হ্যাঁ গো, সে তো ঠিকই বলেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এত দাম দিয়ে হোটেল ভাড়া দিলে তুমি পাবে না। তোমাকে যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। সেসব ঠিক আছে, আমি সব কথা মেনে নেব, কিন্তু আমি একটা কথা কিছুতেই মেনে নেব না। কি কথা গো? জানো গিন্নি, রোহন আমাকে বলেছে নাকি আমি দানবের মতো। দানবের যেমন যতই খাবার দাও পেট আর ভরে না, আর আমিও তেমন যতই টাকা নিই পকেট আর ভরে না। রোহন একদম ঠিক বলেছে। গিন্নি, এবার কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার স্বামীর নামে এইভাবে খারাপ খারাপ কথা বলছে, আর তুমি সেই কথাতে সায় দিচ্ছ। তা তুমি কি করবে বলো? এখন কি করলে তোমার শান্তি হবে? ওরা এই গ্রামেতে একটা নতুন হোটেল খুলতে চলেছে,
তাও আবার বাঁশের হোটেল। আমি ওদের হোটেল কিছুতেই করতে দেব না। আমি এই যে হাতে মশাল নিয়ে এসেছি, এই বাঁশগুলোকে সব পুড়িয়ে দেব, তখন দেখব যেটা কেমন ভাবে হোটেল তৈরি করতে পারে বেটা। হ্যাঁ হ্যাঁ, তুমি যা করার তাড়াতাড়ি করো, তোমাকে বাড়ি যেতে হবে। কিন্তু এই বৃষ্টির মধ্যে মনে তো হচ্ছে না বাঁশগুলো ধরবে আগুন। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ আমি তো তাই দেখছি, বাঁশগুলোতে তো আগুন ধরছেই না। চলো, আর এখানে থেকে লাভ নেই, উল্টে আমরা কখন ফেঁসে যাব তার থেকে বরং আমরা চলেই যাই। কাকা, আজ থেকে আমাদের গ্রামেতে শ্রাবণের মেলা শুরু হয়ে যাবে। এখনো পর্যন্ত আমাদের হোটেলে কেউই তো এলো না। আমাদের হোটেল আদৌ চলবে তো? চলবে না মানে? আলবাত চলবে। আমাদের এই হোটেল এবছরই প্রথম খোলা হলো তো, সেই জন্যই অতটা লোক কেউ জানে না, তাই কেউ আসেনি। একটু জোর গলায় হাঁক দিয়ে ডাক, দেখবি ঠিক আসবে। হ্যাঁ, আরে আসুন আসুন, আমাদের বাঁশের তৈরি হোটেলে আসুন এবং কম পয়সায় ন্যায্য মূল্যের, মানে একদিন থেকে যান। আসুন আসুন, বাঁশের তৈরি হোটেলে আসুন। একই শুনছি আমি, বাঁশের তৈরি হোটেল, এটাও সম্ভব? হ্যাঁ বাবু, আপনি দেখুন না, আমাদের এই পুরো বাঁশের হোটেল, হোটেলটা বাঁশের। এ নদীর ধারে খুবই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, একটা দিন খুব ভালোভাবে কাটাতে পারবেন। তাই বাঁশের হোটেলে কোনো অসুবিধা হবে না তো? না 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 না, আপনার কোনো অসুবিধে যদি হয় তাহলে আমাদেরকে বলবেন, আপনার সেটা সমাধান করার চেষ্টা করব। এই হোটেলের প্রতিদিনের ভাড়া কত করে? বাঁশের তৈরি হোটেলে প্রতিদিন ভাড়া 200 টাকা। কি 200 টাকা? আমি তো গত বছর এসেছিলাম 500 টাকা করে, হোটেলে ছিলাম। তোমরা 200 টাকা করে কিভাবে দিচ্ছ? ওরা তো নিজেদের লাভ করবার জন্য বেশি পয়সা চাইছে লোকের কাছ থেকে, কিন্তু আমরা চাই লোকেরা যাতে কম পয়সায় ভালোভাবে থাকুক আর এই শ্রাবণের মেলাটাকে ভালোভাবে উপভোগ করতে পারুক। বাহ, তোমাদের চিন্তাধারা খুব ভালো। আমি এবার থেকে তোমাদের এই হোটেলেই থাকবো প্রতি বছর। ঠিক আছে, এবার আমাকে ঘরটা দেখিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলুন চলুন, আমি দেখিয়ে দিচ্ছি, গিয়ে আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি। গিন্নি, আরে ও গিন্নি, আমাদের কি হলো গো? আমাদের এই ব্যবসার উপর কার কোন নজর পড়লো কে জানে। আরে আমাদের ব্যবসা তো ভালোই চলছিল, কিভাবে যে বন্ধ হয়ে গেল কে জানে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওই রোহনদের বাঁশের তৈরি হোটেলে এবছর বেশিরভাগ লোক গেছে, সেই জন্যই আমাদের হোটেলে এবার কেউ আসেনি। আমি তোমাকে বারবার বলেছিলাম বেশি ভাড়া করো না, কেউ আসবে না, শুনলে না আমার কথা? বোঝো ঠেলা। ওপরওয়ালা, তুমি আমাদের আবার আগের মতো খরিদ্দার পাঠিয়ে দাও। আমি আর এরকম বেশি পয়সার হোটেল ভাড়া দেব না। এখন আর বলে কি লাভ? আমি তো তোমাকে আগেই বলেছিলাম উপরওয়ালা সব দেখছেন, উনি তোমাকে একদিন শাস্তি দেবে, দিয়েছেন। এবার উনি আর তোমাকে ক্ষমা করবেন না। গিন্নি গিন্নি, তুমি এভাবে বলো না। তুমি যদি এখন এভাবে বলো তাহলে এখন আবার কি হবে? উপরওয়ালা তোমাকে তখনই ক্ষমা করবেন তুমি যখন এর প্রায়শ্চিত্ত করবে। যাদের যাদের টাকা নিয়েছো সব টাকা ফেরত দাও, বরং ন্যায্য মূল্যে ঘর ভাড়া দাও। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। আমি এবার থেকে আর বেশি দামে নয়, খুব ন্যায্য মূল্যে ঘর ভাড়া দেব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।